আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি খুব ভালোভাবে জানি যে স্পেন সংক্রান্ত আলোচনাটা আর একটা ম্যাচ পরে বন্ধ হয়ে যেতে পারে। জার্মানিরও বড় রকমের একটা সুযোগ আছে। জার্মানদেরকে নিয়েও আমি আলোচনা করব। তবে আজকের এই ভিডিওতে স্পেনের এই দলটা আসলে কতটা ডাইনামিক এবং ফাইনাল থার্ডে এই স্পেনটা আসলে কতটা অন্যরকম সেটা একটু আলোচনা করতে চাইবো। কোচ দে লা ফুয়েন্তের অধীনে ভিন্ন রকমের যে একটা স্পেনকে দেখা যাচ্ছে সে জিনিসটা স্পষ্টত এখানে দেখাতে চাই। দেখুন, স্পেন সে টিকিটাকা ফুটবল থেকে বের হয়ে এখন অনেক বেশি করে ডিরেক্ট অ্যাপ্রোচের ফুটবল খেলে, এটা নিয়ে আলোচনা করেছি। তারপরও কিন্তু আপনি দেখবেন সর্বশেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে 700+ পাস ছিল, অর্থাৎ স্পেন কিন্তু পাসিং ফুটবলটা ঠিক রেখে আক্রমণাত্মক ফুটবলে খেলছে এবং তাদের উইংয়ে যে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস দুই ইয়াং ট্যালেন্টেড ফুটবলার আছেন সেটাকে কতটা ভালোভাবে কাজে লাগানো যায় সেটা দে লা ফুয়েন্তে কিন্তু প্রায় প্রতিটা ম্যাচে ইউরোতে দেখাচ্ছেন। অসাধারণ একটা মিডফিল্ডও কিন্তু এখন পর্যন্ত পারফর্ম করছে। ফুলব্যাকদের মধ্যে ডানি কারবাহাল কিংবা কুকুরিয়ার কথা আলাদা করে বলতে হবে, তারাও কিন্তু ফাইনাল থার্ডে এসে অনেক ভালোভাবে কন্ট্রিবিউট করছেন। এখন কেন এটাকে অনেক বেশি ডাইনামিক বলছি এবং স্পেনের এ দলটার আক্রমণ ক্ষমতা আগের চেয়ে অনেকটুকু বেশি কেন বলছি, দেখুন, যে কোনো একটা টুর্নামেন্টে আমরা এর আগে দেখতাম জাতীয় দলের বড় বড় টুর্নামেন্টগুলোতে স্পেন আসতো, রাজকীয় একটা মিডফিল্ড সেট আপ নিয়ে আসতো, খুব একটা বেশি গোল নিয়ে কিন্তু চিন্তা করতো না। বড় বড় টুর্নামেন্ট এমনকি 2010 বিশ্বকাপও স্পেন কিন্তু এমন টাইপের একটা মানসিকতা নিয়ে জিতেছে যেখানে একটা টুর্নামেন্টে আপনি 6টা-7টা গোল করলে আনাফ হয়ে যায়, কারণ বাকি সময়টা আপনি মিডফিল্ডে বলটা বা গেমটা কন্ট্রোল করে ডিফেন্সটা ঠিক রেখে কাটিয়ে দেবেন। তবে স্পেনের এই দলটাতে যেহেতু লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস আছেন এবং তার সঙ্গে মিডফিল্ডের সেট আপটাই এমন যে গোল করার প্রচুর অপরচুনিটি আসবে জর্জিয়ার বিপক্ষে, এই জন্য 90 মিনিটে 35টা আক্রমণ স্পেন করতে পেরেছে। আমরা যদি হিটম্যাপ দেখি, নিকো উইলিয়ামসকে দিয়ে শুরু করছি। পুরো 3টা ম্যাচের হিটম্যাপ যদি আমরা গড় একটা অবস্থা দেখি তাহলে অনেকটা এমন। নিকো উইলিয়ামস লেফট সাইডের খুবই স্পিডে একজন উইঙ্গার এবং একেবারে লেফট উইংয়ের ওই পজিশনটাতে তিনি অনেক বেশি ভালো করে অপারেট করেন এবং এই উইঙ্গারকে যদি আপনি 1 ভার্সেস 1 সিচুয়েশনে বল দেন, যেমন জর্জিয়ার বিপক্ষে যে জায়গা থেকে তিনি গোল করেছেন, সামনে যদি শুধুমাত্র একজন ডিফেন্ডার থাকেন, এমন সিচুয়েশনে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। একাধিক ডিফেন্ডার তার সঙ্গে রাখাটা সেফ থাকার একটা বড় রকমের উপায়। অন্য প্রান্তে লামিন ইয়ামাল আছে, মাত্র 16 বছর বয়সী এই প্লেয়ারটা সম্পর্কে নতুন করে আর কি বলবো। একই রকমের সিচুয়েশন নিকোর মতো, তাকেও যদি আপনি 1 ভার্সেস 1 সিচুয়েশন দেন, যেটা আসলে কোনো দলই খুব একটা বেশি অ্যালাউ করছে না, করলে সেখানে মারাত্মক রকমের ভয়ঙ্কর হয়ে ওঠেন লামিন ইয়ামাল। অর্থাৎ এই সাইডেও আপনার একাধিক ডিফেন্ডার তাকে ব্লক করার জন্য আসলে রাখা উচিত। ইয়ামালের আবার এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আছে, হিটম্যাপ দেখলে বুঝতে পারবেন তিনি একটু হলো ভেতরের দিকে ঢোকেন, অর্থাৎ নিজের বা পাশে ঢোকেন, কিছুটা হলো প্লে মেকিং অ্যাবিলিটি আছে যেটা দিনে দিনে আরও বাড়বে। সর্বশেষ ম্যাচে ফাবিয়ান রুইসকে দিয়ে যেভাবে গোল করিয়েছেন, এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দানি কারভাহালকে দিয়ে যেভাবে গোল করেছেন, অর্থাৎ লামিন ইয়ামাল শুধুমাত্র 1 ভার্সেস 1 সিচুয়েশনে নয়, একটু পেছনে থেকে একটু সেন্ট্রালে সরে এসে রাইট হাফ স্পেস থেকে ক্রস করার দিক থেকেও ভয়ঙ্কর। অ্যাগেন একাধিক প্লেয়ারকে তার আশেপাশে রাখাই লাগে। আপনার দুই সাইডে যদি এমন ট্যালেন্টেড দুইজন উইঙ্গার থাকে, আমরা জানি উইঙ্গাররা একেবারে এক্সট্রিম কর্নারটাতে ভালোভাবে অপারেট করতে পারেন, একজন একেবারে রাইট সাইডে একজন একেবারে লেফট সাইডে, এভাবে যদি অপারেট করেন আপনার ডিফেন্স লাইনটা এমনিতে স্ট্রেস হয়ে যায়, আপনি ন্যারো ডিফেন্ডিং করতে পারেন না, আপনার ডিফেন্ডারদেরকে প্রায় পুরো এরিয়াটাই কাভার করতে হয়। এভাবে স্ট্রেস আপ হয়ে যাওয়া মানে ডিফেন্সের মাঝখানে ফাঁক ফোকর, মাঝখানে পকেট অফ স্পেস তৈরি হয় এবং মাঝখানে স্পেস তৈরি হলে রদ্রি আছেন, রদ্রির ডিফেন্সিভ স্কিল, ডিস্ট্রিবিউশন স্কিল, পাসিং স্কিলের কথা বলছি না, রদ্রি মাঝখান দিয়ে ঢুকে যাবেন। জর্জিয়ার বিপক্ষে ম্যাচে সমতায় ফেরানো যে গোলটা করেছেন, যেটা তিনি ক্লাব ফুটবলে বারবার করে করেন, সেটা এটার একেবারে ক্লাসিক একটা এক্সাম্পল হতে পারে। সো আমরা এখন পর্যন্ত বুঝলাম দুই উইংয়ে দুজন খুবই ট্যালেন্টেড উইঙ্গার মিলে ডিফেন্ডারদেরকে অনেক বেশি করে স্ট্রেস আউট করে ফেলবেন। মাঝখানে যদি জায়গা থাকে রদ্রি সেখানে ঢোকার চেষ্টা করবেন। তার উপর আবার ফাবিয়ান রুইজ আছে যিনি কিনা অলরেডি 2টো গোল করে ফেলেছেন, তিনি মাঝখানে স্পেস পেলে ডি বক্সের মধ্যে ঢুকবেন, সেখান থেকে ফিনিশ করে আসবেন। সেটা না করতে পারলে দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করবেন। ফাবিয়ান রুইজও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছেন, তাকে মার করো একটা ভয়ঙ্কর ব্যাপার। পেদ্রির কথা কি ভুলে গিয়েছেন? পেদ্রি প্রায় প্রতিটা ম্যাচে 3-4টা করে কি পাস দিচ্ছেন, হয়তোবা পুরো 90 মিনিট কমপ্লিট করে আসছেন না, তবে পেদ্রি যখনই মাঠে নামছেন সত্যিকার অর্থে ওই পাসগুলো দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো অনেকে পান না। এবং এটা যদি আপনি অ্যাড করেন তাহলে একটা দলের ফাইনাল থার্ডের কথা চিন্তা করেন, এটার সঙ্গে আপনি রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে যে কারভার এবং কুকুরে আছে তাদের ফাইনাল থার্ডের অ্যাবিলিটি যদি যোগ করেন, আর এই অবস্থায় যদি ভাবেন, আমি কিন্তু নাম্বার 9 পজিশনে আলভারো মোরাতার কথা বলিনি, সর্বশেষ ম্যাচের হিটম্যাপটা দেখাচ্ছে তিনি বাকি উইঙ্গারদের সঙ্গে অ্যাডজাস্ট করে একটু নিচে নেমে খেলেছেন, তারও একটা গোল স্কোরিং অ্যাবিলিটি আছে এবং তাকে নিয়ে যদি আপনি ওভারঅল ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটির কথা চিন্তা করেন, সত্যিকার অর্থে স্পেনের এই দলটার কাছে অসাধারণ একটা অ্যাটাক লাইন তৈরি হচ্ছে এবং মানসিকতা এই মুহূর্তে ওই জায়গায় আছে। সামনে এই দলটা সম্পর্কে আরও অনেক আলোচনা করার সুযোগ থাকবে যদি তারা এই স্টাইলের ফুটবল খেলে, এমনকি ইউরোতে ব্যর্থ হলেও সামনে সুযোগ কিন্তু অফুরন্ত আছেই। ধন্যবাদ সবাইকে।